আলাইকুম। আজকে আমরা পড়ব ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেল সম্পর্কে। প্রোটোপ্লাজম যেন কী কী দিয়ে তৈরি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম অ্যান্ড ইটস অর্গানেলিস অ্যান্ড নিউক্লিয়াস। এখানে মেইনলি আমাদের এই যে সাইটোপ্লাজমের মধ্যে কী কী মেমব্রেনাস অর্গানেলিগুলো ছিল সেগুলোর কথা বলা হয়েছে। আশা করি সবার সেই ছন্দটা মনে আছে। আজকের ভিডিওতে মেইনলি আমরা সেল মেমব্রেন সম্পর্কে পড়ব। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আমাদের বইয়ের প্রথমে থাকতো না যে পাতলা অর্ধস্বচ্ছ জেলির মতো যে একটা আবরণী, এখানেও কিন্তু সেটাতে স্টার্ট করা হয়েছে। আর এই পোর্শনটাতে আমাদের বোটানি বই থাকতো না রাসায়নিক উপাদান এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করা এতটাও বেশি পরিমাণে দরকার নেই। তবে এখানে আমাদের লিপিডটা যে বেশি থাকতো সেটা কিন্তু আমরা সবাই জানি। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কথা আশা করি সবারই মনে আছে। এখানে মূলতই ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই লাইনটাতে মূলত সেই তার ফাংশন বলা হয়েছে। আমাদের এই ফসফোলিপিড বাইলেয়ারটা মেইনলি ইম্পেডস পেনেট্রেশন বাই ওয়াটার সলিবল সাবস্টেন্স, অর্থাৎ বাধা দেয় ওয়াটার সলিবল সাবস্টেন্সকে সেলের ভিতরে আসতে, অর্থাৎ ইজিলি আসতে দিচ্ছে না। এই কারণেই কিন্তু আমরা আমাদের সেল মেমব্রেনকে বৈষম্যভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলে থাকি। আর এই লিপিড বাইলেয়ারের মেইন তিনটা লিপিড হচ্ছে ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড অ্যান্ড কোলেস্টেরল। এটা আমাদের জন্য নিউ ওয়ার্ড, আমরা এটা সামনে জানবো। প্রথমে আসি ফসফোলিপিড সম্পর্কে। সবারই কিন্তু সবটা জানা। এটা কী দিয়ে তৈরি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল অ্যান্ড ফসফেটের সাথে। এবং এই যে ফসফোলিপিডের আমাদের দুটো এন্ড ছিল, ফসফেট হেড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড লেজ বা ফ্যাটি অ্যাসিড টেইল। এই ফসফেট হেড যে পোর্শনটা এটা ছিল হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, এবং আমাদের যে ফ্যাটি অ্যাসিড টেইল যে পোর্শনটা এটা ছিল হাইড্রোফোবিক। আমরা যদি আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচারে যদি দেখি তাহলে স্ট্রাকচারটা কিছুটা এরকম ছিল, অর্থাৎ আমাদের যে হাইড্রোফিলিক যে পোর্শনটা এটার একটার পার্ট ছিল হচ্ছে কোষের ভিতরের দিকে, আরেকটা ছিল কোষের বাইরের দিকে। কারণ আমাদের কোষের ভেতরটা বলতে পারে সাইটোপ্লাজম বা আমাদের সেল কী দিয়ে তৈরি? 70-90% ওয়াটার দিয়ে তৈরি, যাতে আমাদের এই ওয়াটার ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে সে ম্যাচ করতে পারে। আবার আমরা আমাদের সেলের যদি বাইরের কথা চিন্তা করি, এক্সট্রা সেলুলার ফ্লুইডও ম্যাক্সিমাম পোর্শনে কিন্তু পানি দ্বারা তৈরি। তাই এই পার্টটাতে আমাদের হাইড্রোফিলিক এন্ডটাকে রাখা হয়েছে। এছাড়াও এই আমার হাইড্রোফোবিক এন্ড দুইটাকে কেন এরকম মুখোমুখি করে রাখা হলো? কারণ আমাদের এই যে হাইড্রোফোবিক পোর্শন অফ দ্য ফসফোলিপিড মলিকিউলস আর রিপেলড বাই ওয়াটার, অর্থাৎ পানি দ্বারা বিকর্ষিত হয়, বাট আর মিউচুয়ালি অ্যাট্রাক্টেড, কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। কারণ দুটোই কি জৈব যৌগ, এবং জৈব যৌগের ক্যাটানেশন ধর্মের কথা আশা করি সবার মনে আছে। সো তারা অ্যাকচুয়ালি মিউচুয়ালি অ্যাট্রাক্টেড থেকে, এবং দে হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু অ্যাটাচ টু ওয়ান আনাদার, একে অপরের সাথে যুক্ত হতে পারে। ফলে আমার এই যে মেমব্রেনটা আরও বেশি পরিমাণে শক্ত হচ্ছে, বা মেমব্রেনের একটা স্ট্রাকচার ফরমেশন হচ্ছে, একটা লেয়ার আরেকটা লেয়ারকে ধরে রাখতেছে, আলাদা করা কিন্তু যাচ্ছে না। তাই এই যে লিপিড বাইলেয়ার এটার মধ্য দিয়ে নর্মালি কোনো ওয়াটার সলিবল সাবস্টেন্স যেতে পারে না, যেমন কোনো আয়ন, গ্লুকোজ, ইউরিয়া, বাট যেগুলো ফ্যাট সলিবল সাবস্টেন্স অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এগুলো কিন্তু ইজিলি চলে যেতে পারে। এবারে সে স্ফিঙ্গোলিপিডস, এটা একটা স্পেশাল লিপিড। এটা আমাদের নর্মালি সব কোষে থাকে না, স্পেশালাইজড কিছু সেলে থাকে। সেটা কি? আমাদের যে নার্ভাস সেল, নার্ভাস টিস্যুর যে সেলগুলো রয়েছে, অর্থাৎ নিউরন সেলের প্লাজমা মেমব্রেনে এই স্ফিঙ্গোলিপিডটা থাকে। স্ফিঙ্গোলিপিডটা মেইনলি কী দিয়ে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে গ্লিসারলের পরিবর্তে একটা অ্যামিনো অ্যালকোহল দিয়ে এটা তৈরি হয়। সেটার নাম কি? স্ফিঙ্গোসিন। এবং এই স্ফিঙ্গোলিপিডটা কেন আমার নার্ভ সেলে দরকারি? কারণ এই স্ফিঙ্গোলিপিডের স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা আমার নার্ভ সেলটাকে হার্মফুল এনভায়রনমেন্ট থেকে প্রোটেকশন দিচ্ছে। মেইন যে ফ্যাক্টরটা সিগন্যাল ট্রান্সমিশনে হেল্প করতেছে, এবং অ্যাডিশন সাইট ফর এক্সট্রাসেলুলার প্রোটিন। এক্সট্রাসেলুলার প্রোটিন এসে যদি এখানে কোনো অ্যাটাচ হতে চায় তাহলে সে অ্যাটাচ করতেছে। তবে এটার মেইন কজটা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশনের জন্য স্ফিঙ্গোলিপিড খুব বেশি পরিমাণে সহায়তা করে থাকে, তাই নার্ভ সেলে এটাকে স্পেশালি দেওয়া হয়েছে। কোলেস্টেরল, এটাতে যেন কি থাকে? স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস। এই কোলেস্টেরলটা আমাদের সেলের মেইনলি কি ফাংশন করে থাকে? দুটো ফাংশন এখানে দেওয়া আছে। হেল্প টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ পারমিয়াবিলিটি, অর্থাৎ এই যে
কোষের মধ্যে কী কী জিনিস প্রবেশ করতে পারবে সেই ভেদ্যতাটা নিয়ন্ত্রণ করে থাকে এবং কোলেস্টেরল কন্ট্রোলস মাচ অফ দ্য ফ্লুইডিটি অর্থাৎ তারল্য রক্ষা করে। এখন এই দুটা কাজ আসলে সে কীভাবে করতেছে? পারমিয়াবিলিটিটা মেনটেন করে আমাদের যে ফসফোলিপিড যে বাইলেয়ার আছে তার মাঝখান দিয়ে যখন আমরা কোলেস্টেরলগুলোকে দিই অর্থাৎ বাইলেয়ারটা তখন খুব কম্প্যাক্ট একটা লেয়ারে ফর্মেশন হয়ে যায়। অর্থাৎ নর্মালি ফসফোলিপিডের মধ্যে যতটুকু ফাঁক থাকার কথা ছিল ততটুকু ফাঁক রাখে না, যে ফাঁকটা দিয়ে কিনা আমাদের ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো চলে যেতে পারে। এই ফসফোলিপিড বাইলেয়ারটাকে টোটাল একটা কম্প্যাক্ট লেয়ারের ফর্মেশন করে দেয়। আরেকটা ব্যাপার কীভাবে ফ্লুইডিটিটা মেনটেন করতেছে। হাই টেম্পারেচারে স্বাভাবিকভাবে এটা যেহেতু একটা জেলি লাইক সাবস্টেন্স, সো এটা লিকুইড ফর্মে চলে যেতে পারে, বাট কোলেস্টেরল থাকলে সেটা কি করতেছে, মেল্টিং পয়েন্টটাকে বাড়ায় দিচ্ছে অর্থাৎ গলনাঙ্কটাকে বাড়ায় দিচ্ছে, যে কারণে আমাদের এই যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ারটা এটা ফ্লুইডে কনভার্ট হয়ে যাচ্ছে না। আবার যখন লো টেম্পারেচার তখন কি হবে, যে এই যে জেলি লাইক সাবস্টেন্সটা আরও হার্ড জেলিতে ফর্মেশন হবে, কিন্তু এই যে যখন সে তার একটা ফিজিক্যাল স্টেট চেঞ্জ করবে অর্থাৎ তরল থেকে কঠিন বা জেলি থেকে আরেকটু স্ট্রঙ্গার পজিশনে যেতে যাবে, তখন কিন্তু কি হবে, তাদের আন্তঃআণবিক দূরত্বটা কমে যাবে অর্থাৎ ফসফোলিপিড মলিকিউলগুলো পরস্পরের আরও কাছে আসার চেষ্টা করবে। কিন্তু এই যে কোলেস্টেরলটা আছে তারা তাদেরকে কাছে আসতে দেয় না, বাধা প্রদান করে। কোলেস্টেরলের ফাংশন দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সটে আসতেছে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন। আচ্ছা, আমাদের ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে মেমব্রেন প্রোটিন ছিল এবং এখানে কিন্তু 3 ধরনের ছিল, তাই না? এবং ট্রান্সমেমব্রেন আর আরেকটা যে ছিল লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটা নিয়ে আমাদের গাজী আজমল স্যারের বোটানি বই আর আবুল হাসানের বোটানি বইয়ের মধ্যে বিশাল বড় একটা ক্ল্যাশ ছিল। তো আমাদের গাইটনান হল স্যার আসলে সেই ক্ল্যাশের মধ্যে যায় নাই আর কি, সে জাস্ট ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল প্রোটিনের কথাই বলেছে। আসলে ট্রান্সমেমব্রেন ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রাল প্রোটিনই। এবারে সেই ইন্টিগ্রাল প্রোটিনের কী কী ফাংশন রয়েছে। ইন্টিগ্রাল প্রোটিনটা মেইনলি আমাদের স্ট্রাকচারাল চ্যানেল তৈরি করতেছে এবং আরেকটা কাজ ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। এই দুটো জিনিসই কিন্তু ওয়াটার সলিউবল সাবস্টেন্সকে সেলের বাইরে থেকে ভেতরে আনতে সহায়তা করে। তাহলে ডিফারেন্সটা কোথায়? স্ট্রাকচারাল চ্যানেলের মধ্যে দিয়ে যে ওয়াটার মলিকিউলসগুলা বা ওয়াটারে যেগুলো ডিজলভ হচ্ছে সেই মলিকিউলগুলো যে আসতেছে ওরা ডিফিউশনের মাধ্যমে আসে অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আসে, আর ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যেগুলো আসে সেগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আসে। পার্থক্যটা কি? ডিফিউশন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে জিনিসগুলোকে নিয়ে আসে, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে মলিকিউলগুলোকে নিয়ে আসে। ডিফিউশনে কিন্তু আমাদের কোনো এনার্জি লাগে না, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কিন্তু আমাদের এনার্জি প্রয়োজন হয়। এছাড়াও ইন্টিগ্রাল প্রোটিন কিছু রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর মানে কি? আমার বাইরে থেকে কোনো একটা সিগন্যাল বা কোনো একটা কিছু আসলো যেটা কিনা রিসিভ করবে, তাই না? গ্রাহক হিসেবে কাজ করতেছে। উদাহরণ হচ্ছে আমাদের পেপটাইড হরমোনগুলো। হ্যাঁ, আমাদের হরমোন ম্যাক্সিমামই প্রোটিন, তবে কিছু অন্য হরমোনও রয়েছে। তবে এই পেপটাইড যে হরমোনগুলো আছে তারা এই ইন্টিগ্রাল প্রোটিনের সাথে বাইন্ড করার মাধ্যমে সেলের ভিতরে একটা রিয়াকশন ঘটাতে সহায়তা করতেছে। কেন পেরিফেরাল প্রোটিন হিসেবে কাজ করতেছে না? দেখো, পেরিফেরাল প্রোটিন কোথায় থাকবে? এই যে বাইরের দিকে থাকবে। ওর কি সেলের ভিতরের দিকে কোনো ধরনের কোনো কানেকশন আছে? নাই কিন্তু। বাট ইন্টিগ্রাল প্রোটিনটা কিন্তু ইজিলি কাজ করতে পারে। এই যে যখন রিসেপ্টরের মধ্যে আমার পেপটাইড হরমোনটা এসে বাইন্ড করতেছে, তখন এই যে বাইন্ডিংটা এনজাইমেটিক্যালি অ্যাক্টিভেটস দ্য ইন্ট্রাসেলুলার পার্ট অফ দ্য প্রোটিন, প্রোটিনের ইন্ট্রাসেলুলার পোর্শনটাকে অ্যাক্টিভ করে, আর ইন্ডিউসেস মানে হচ্ছে সহায়তা করে ইন্টারেকশনস বিটুইন দ্য রিসেপ্টর অ্যান্ড দ্য প্রোটিন ইন দ্য সাইটোপ্লাজম। রিসেপ্টর এবং প্রোটিনের মধ্যে বিক্রিয়া মাধ্যমে তারা নতুন একটা জিনিসের উদ্ভব ঘটায়, যেটাকে বলা হয়ে থাকে সেকেন্ড মেসেঞ্জার। এই সেকেন্ড মেসেঞ্জারটাই কিন্তু কোষের বিভিন্ন ক্রিয়াকলাপ মেনটেন করে থাকে। এন্ডোক্রাইনোলজির মধ্যে তোমরা এটা সম্পর্কে মেইনলি ডিটেলস জানবে। আপাতত এতটুকু জেনে রাখো যে রিসেপ্টরের মধ্যে যখন আমার কোনো একটা হরমোন এসে বাইন্ড করে, তখন এই যে রিসেপ্টরটা বা ইন্টিগ্রাল প্রোটিনটা কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়াকলাপে সহায়তা করতেছে। আর পেরিফেরাল প্রোটিনটা মেইনলি কী কাজ করে? এটা মেইনলি এনজাইম হিসেবে কাজ করতেছে এবং সেলের মেমব্রেনের মধ্যে বেশ কিছু জিনিস ট্রান্সপোর্টেও সহায়তা করে থাকে। এবার আসি সেই কার্বোহাইড্রেট সম্পর্কে। গ্লাইকোক্যালিক্স কী দিয়ে যেন তৈরি হয়? গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন দিয়ে। কার্বোহাইড্রেট পার্টটা যখন লিপিডের সাথে অ্যাটাচ হয় তখন সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড, আর প্রোটিনের সাথে অ্যাটাচ হলে সেটাকে বলা হয়ে থাকে গ্লাইকোপ্রোটিন। এবারে আমরা সেল মেমব্রেনের স্ট্রাকচারটা খেয়াল করি। এই আমাদের যে কার্ড এক্সামটা হবে অর্থাৎ রিটেন এক্সামে কিন্তু
এই ফিগারটা আসবে মোটামুটি রূপে কনফার্ম যে আমাদের সেল মেমব্রেনের একটা ফিগার আঁকো, এবং এখানে এই যে আমাদের প্রোটিন পার্টটা, এখানে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার পোর্শনটা, এই যেটা পেরিফেরাল প্রোটিন, অ্যান্ড এই যে আমাদের এখানে একদম ব্রাউনিশ যে পোর্শনগুলো আছে এগুলো কি কার্বোহাইড্রেট, এটা কি গ্লাইকোলিপিড, এটা কি গ্লাইকোপ্রোটিন। এবার এসে তারা মেইনলি কী হিসেবে কাজ করতেছে, দেখো এটা একদম একটা সেলের বাইরের দিকে একদম কাজ করতেছে, অর্থাৎ এরা কিন্তু আমাদের সেলটাকে আইডেন্টিফাই করতে সহায়তা করে থাকে। বইয়ে কিন্তু ফাংশনগুলো খুব সুন্দর মতো করে সাজিয়ে দেওয়া আছে, যে ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্টে হেল্প করে, একটা সেলের সাথে আরেকটা সেলের অ্যাটাচমেন্টে হেল্প করতেছে। আরেকটা ব্যাপার এখানে ইমিউন রিয়াকশনের কথা বলতেছে, যে একটু আগে বললাম না যে সেল রেকগনিশনে বা সেল আইডেন্টিফিকেশনে সহায়তা করতেছে, এই গ্লাইকোক্যালিক্স দিয়েই আমরা বুঝতে পারি যে এটা আমার নিজের সেল, এটা আমার বাইরের কোনো সেল না। আমার বডির মধ্যে ফরেন যদি কোনো সাবস্টেন্স আসে, তার গ্লাইকোক্যালিক্স পার্টটা দেখে আমরা বুঝতে পারি যে না এটা তো আমার না, সো এটার উপর আমাকে অ্যাটাক করতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমাদের গ্লাইকোক্যালিক্স পার্টটার নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ আছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ সারফেস হিসেবে কাজ করতেছে, তাই কোনো যদি নেগেটিভ সাবস্টেন্স বা নেগেটিভলি চার্জ সাবস্টেন্স আসে তারা কিন্তু সেটাকে রিপেল্ট করবে। এছাড়াও কার্বোহাইড্রেট রিসেপ্টর হিসেবে কাজ করে। কিসের রিসেপ্টর? এই যে একটু আগে বললাম যে আমাদের পেপটাইড হরমোন ছাড়াও অন্যান্য কিছু হরমোন আছে, সেই হরমোনগুলোর রিসেপ্টর হিসেবে কাজ করে এই কার্বোহাইড্রেট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ইনসুলিন, এটার কাজটা করে থাকে আমাদের এই কার্বোহাইড্রেট বা গ্লাইকোক্যালিক্স পার্ট। আমাদের এই প্লাজমা মেমব্রেনের ডেসক্রিপশনটা কার্ডের জন্য একটা রিটেন কোশ্চেন বা ফিগারটাও কিন্তু আমাদের কার্ড পরীক্ষা অর্থাৎ 50 মার্কের যে রিটেন এক্সাম হয় সেখানে কিন্তু আসে। আরেকটা ব্যাপার, আমাদের এই কার্ড এক্সামগুলোতে কিন্তু 50 মার্কের মধ্যে 10 মার্ক থাকে এমসিকিউতে। এবারের এমসিকিউটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, ট্রু ফলস টাইপ, যে একটা কোশ্চেন থাকবে সেটার 5টা অপশন, 5টা অপশনের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস এটা লিখতে হয় আর কি, টি অর এফ এভাবে করে লিখতে হয়। বা হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের হচ্ছে যেরকমভাবে এমসিকিউতে আমরা বৃত্ত ভরাট করেছি, 1 নম্বরের ধরে নাও এ নাম্বার অপশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু এর সার্কেলটা ফিল আপ করতে হবে, এভাবে করেও কিন্তু আমাদের কোশ্চেনগুলো আসে। সো ওই 10 মার্কে ভালো করার জন্য অবশ্যই কিন্তু তোমার বেসিকটা ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আলাদা করে ওটার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। ধন্যবাদ সবাইকে।